শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। চলে যাচ্ছি আজকের আয়োজনে। স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় সহজ শর্তে 1200 কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের অর্থ সঠিকভাবে বিতরণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আর উদ্যোক্তারা বলছেন, এমন উদ্যোগ দেশে নতুন নতুন স্টার্টআপ তৈরিতে বড় ভূমিকা রাখবে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মরিন। দেশে বর্তমানে সক্রিয় স্টার্টআপের সংখ্যা 1200-রও বেশি। প্রতি বছর যুক্ত হচ্ছে আরো 200-র মতো নতুন উদ্যোক্তা। তবে কাঙ্ক্ষিত বিকাশে পিছিয়ে রয়েছে এই খাত। বাজারের সীমাবদ্ধতা, নীতিমালার জটিলতা আর অর্থায়নের অভাবকে প্রধান কারণ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। বিনিয়োগ সে কোথা থেকে পাবে, কিভাবে পাবে, এই জিনিসটা যখন সে খুঁজতে থাকে তখন সে কিন্তু আসলে স্টার্টআপ সময় দিতে পারে না। একজন স্টার্টআপ বা স্টার্টআপ ফাউন্ডারের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ বা স্টেক হোল্ডার থাকে হচ্ছে গভর্নমেন্ট। যে কোনো দেশে, বাংলাদেশ সরকার এর আগেও একটা স্টার্টআপ ফান্ডের তহবিল ছিল, সেটা প্রপারভাবে ইউটিলাইজ হয়নি। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংক গঠন করেছে প্রায় 1200 কোটি টাকার স্টার্টআপ তহবিল। এখন থেকে স্টার্টআপগুলো সর্বোচ্চ 8 কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে মাত্র 4% সুদে, যা আগে ছিল 1 কোটি টাকা। 2 বছরের কম সময়ের উদ্যোগ পাবে 2 কোটি, 2 থেকে 6 বছরের উদ্যোগ 5 কোটি এবং 6 থেকে 12 বছরের উদ্যোগ পাবে 8 কোটি টাকা পর্যন্ত ঋণ। এই ঋণের জন্য সর্বনিম্ন 21 বছরের বয়সী উদ্যোক্তারা আবেদন করতে পারবে। থাকছে না কোনো ক্রেডিট রেটিং বাধ্যবাধকতা। স্টার্টআপ হিসেবে 12 বছরের কম মেয়াদের উদ্যোগগুলোই এই সুবিধা পাবে। নতুন এই নীতিমালাকে ইতিবাচকভাবে দেখছেন উদ্যোক্তারা। তারা মনে করছেন এটি স্টার্টআপ খাতে নতুন গতি আনবে। এখন বাংলাদেশ ব্যাংক খুবই স্ট্রাকচার একটা রুলস করেছে, যে দুটি ফান্ড করেছে, একটা ইকুইটি ইনভেস্টমেন্ট ফান্ড, একটা হচ্ছে লোন ফান্ড, এবং সেখানে একটা স্টার্টআপের প্রপার ডেফিনেশন দেওয়া হয়েছে এবং স্টার্টআপগুলোকে ওই ডেফিনেশন অনুযায়ী ভাগ করা হয়েছে। আগে কখনো ব্যাংক স্টার্টআপগুলোতে ইকুইটিতে ইনভেস্ট করতে পারতো না। বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে এখন ব্যাংক স্টার্টআপগুলোতে ইকুইটি ইনভেস্টমেন্ট পর্যন্ত করতে পারছে, যেটা আসলে আমি বলবো যে আমাদের জন্য একটা বড় ব্লেসিং। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু নীতিমালা প্রণয়ন নয়, এর সঠিক বাস্তবায়ন জরুরি। বহু নীতিমালা, কিন্তু কোনোটাতে সাকসেসফুল হয় না। সুতরাং এই ধরনের একটা নীতিমালা করলেই সাকসেসফুল হবে না। এবং এইটা কারণ এরা তো সাপ্লাই সাইড, তাই না? সুতরাং সাপ্লাই সাইডের প্রবলেমগুলো দেখতে হবে। ব্যাংকাররা এগিয়ে আসবে না, স্টার্টআপদের এগিয়ে আসতে তারাই প্রমাণ করতে হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় বাণিজ্যিক ব্যাংকগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার শুরু করতে চাই আমাদের আজকের আলোচনা। স্টার্টআপ এবং চ্যালেঞ্জ নিয়ে আমাদের আজকের আলোচনা। এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন। একজন মাহফুজ কবির, অর্থনীতিবিদ, এবং অন্যজন এই খাতেরই একজন উদ্যোক্তা, জনাব মাহমুদুর রহমান, যিনি উইগ্রো টেকনোলজিসের প্রতিষ্ঠাতা। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। জনাব, প্রথমেই আমি মাহমুদুর রহমান, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে আপনারা উদ্যোক্তা এবং স্টার্টআপের জন্য সরকারের যে উদ্যোগ, সব মিলে বাংলাদেশের যে এখনকার অবস্থা, তাতে আসলে আপনাদের চ্যালেঞ্জগুলো কি, এটা নিয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আজকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথমত আমাদের আসলে এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছিলাম, যে স্টার্টআপ জিনিসটা আসলে কি, এটা এবং এটা কিভাবে কাজ করে। বা স্টার্টআপ যে কখনো আমাদেরকে বলা হতো আমরা একটা এসএমই, কখনো বলা হতো আমরা একটা সফটওয়্যার কোম্পানি, বা এই ধরনের একটা ডেফিনেশনের প্রবলেম ছিল। যদি আমরা দেখি যে এই স্টার্টআপের যে ইকোসিস্টেম, সেটা আরো 30 বছর আগে পশ্চিমা দেশগুলোতে আসছে। ইন্ডিয়াতে গত 20 বছর ধরে একটা বড় রেভলিউশন চলছে। তো আমাদের প্রথম চ্যালেঞ্জটা ছিল হচ্ছে বাংলাদেশের ইকোনমি বা ইকোসিস্টেমে স্টার্টআপের ডেফিনেশন এবং স্টার্টআপের কন্ট্রিবিউশন এবং স্টার্টআপ কিভাবে কাজ করে সেটা আসলে সাথে পরিচিত করা। যেমন আমি যদি বলি, ব্যাংকার থেকে শুরু করে প্রতিটা সেক্টরের মানুষজন আসলে স্টার্টআপ জিনিসটা কি সেটা বুঝে কিনা, সেই জায়গাটা আসলে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। তো আমরা এখন যেটা বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট সার্কুলার হোক বা স্টার্টআপ বাংলাদেশ হওয়ার পরে যেটা হয়, বা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে
সবাই আসলে বোঝা শুরু করছে যে আসলে স্টার্টআপের ডেফিনেশনটা কি এবং তারা আসলে কিভাবে করে কাজ করছে। এখন আমাদের বর্তমানে আরেকটি যেটি বড় চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে স্টার্টআপ আসলে চলে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দিয়ে। তো স্টার্টআপ কিন্তু আসলে কন্ট্রিবিউট করতে পারে বাংলাদেশের ইকোনমিতে অনেক বড় বড় এফডিআই বাড়ানোর ক্ষেত্রে। এখন ইনভেস্টররা যে জায়গাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করে যে তারা যেমন ইন্ডাস্ট্রি খাতে যেভাবে ইনভেস্ট করার ক্ষেত্রে নীতিমালা প্লাস টোটাল এনভায়রনমেন্ট নিয়ে খুব কনসার্ন থাকে, ঠিক একইভাবে আমাদের যারা স্টার্টআপ ইনভেস্টর বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল যারা আছেন ওয়ার্ল্ডের বিগ বিগ ভেঞ্চার ক্যাপিটাল, তারাও আসলে ঠিক একইভাবে তারা নীতিমালা, ল, ইনভেস্টমেন্ট রুলস এবং অলসো বাংলাদেশের টোটাল ওভারঅল ইকোনমিক কন্ডিশনস এন্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট এই জিনিসটা নিয়ে তারা কিন্তু আসলে কনসার্ন ইন টার্মস অফ রিগার্ডিং ইনভেস্টমেন্ট ইন স্টার্টআপস ইন বাংলাদেশ। তো ওই জায়গাটা আমরা এখন আমরা সেই চ্যালেঞ্জটা এখন ফেস করছি। ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে এই বিষয়ে একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে আমরা প্রতিবেদনও দেখেছি যে বাংলাদেশ ব্যাংক প্রায় 1200 কোটি টাকার একটি তহবিল গঠন করেছে খাতের উত্তরণের জন্য। তো এই যে তহবিলটি গঠন করেছে, এটি আসলে বিতরণ এবং এটির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এই খাতের উন্নয়নে এটি কতটুকু কাজে আসবে বলে মনে করেন এবং সেক্ষেত্রে আসলে কি করণীয়? ধন্যবাদ। আমি প্রথমে বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ জানাতে চাই যে এই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট যখন হলো তখনই কিন্তু এই সিদ্ধান্তটা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক, এবং তখন 800 থেকে 900 কোটি টাকার মতো একটা তহবিল গঠন করা হবে বলে বলেছিল। কিন্তু যতটুকু গঠন করা হয়েছে আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, এবং এই যে হাজার হাজার যারা তরুণ যারা স্বপ্ন নিয়ে বাংলাদেশকে একটা নতুন উচ্চতায় আসলে নিয়ে যেতে চান, তো তারা তো আসলে ফান্ড পাচ্ছিলেন না। তো এই যেটা গঠন করা হলো আমি মনে করি যে এটা খুবই ভালো একটা কাজ হয়েছে। তবে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের যে চিন্তা ভাবনা, আমি মনে করি যে তারা আসলে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জিনিসটাকে আসলে নিশ্চিত করতে চান যে সত্যি সত্যি যাদের ভালো আইডিয়া আছে তারা যেন একটা বিজনেস ডেভেলপ করতে পারে, নতুন একটা কনসেপ্ট নিয়ে আসা। এবং আমি মনে করি যে যেটা শুরু হয়েছে, তো সেটা যত দ্রুত আসলে এই বিতরণ করার উদ্যোগ নেওয়া যায় ততই ভালো, এবং ব্যাংকগুলোকে আসলে এটাকে নিতে হবে এই টাকাগুলো, এবং নিয়ে তারপরে হচ্ছে যে এটাকে যে লো ইন্টারেস্ট রেটে যেটাকে দেওয়া, মানে যারা সত্যি সত্যি ভালো আইডিয়া নিয়ে আসছেন তো তাদের মাধ্যমে বা তাদের কাছে ডিস্ট্রিবিউট করা, এটা এখন সবচেয়ে বড় একটা কাজ। ব্যাংকগুলো তো এই কাজগুলো আসলে করেনি আগে, তো তাদের আসলে সেরকম কোনো অভিজ্ঞতাও নেই। আমি মনে করি যে এই জায়গাটাতে আসলে প্রথম কাজ হবে হলো যে এই ইন্টারন্যাশনাল যে সমস্ত এক্সপিরিয়েন্স গুলো আছে, তো ওইখানকে যে সমস্ত ব্যাংকার বা যে সমস্ত ব্যক্তি যারা আসলে অন্তত আমেরিকা বা ইউরোপে যে কাজ করেছেন, তো তাদের মধ্যে থেকে কাউকে কনসালটেন্ট হিসেবে নেওয়া, নিয়ে আসলে এটা এটা খুব দ্রুত এটাকে এস্টাবলিশ করা ব্যাংকগুলোর মধ্যে যে এটা যাতে ভালোভাবে ডিস্ট্রিবিউশনটা হয়। তো সেখানকার যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে সেগুলোকে আসলে এখানে ইম্পার্ট করতে হবে। ওইটার জন্য আমি মনে করি যে খুব দ্রুত একটা রুল তৈরি করতে হবে, হ্যাঁ, যেটা বিধিমালা তৈরি করে, এবং যত দ্রুত সম্ভব এটা ইমপ্লিমেন্টেশন কাজে যোগ দিতে হবে আর কি। তো এইভাবে করে আমি মনে করি যে এটাকে যত দ্রুত সম্ভব সেটাকে বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ মাহফুজ কবির আপনাকে। আমি এই বিষয়ে আমাদের আজকের আরেক যে অতিথি জনাব মাহবুবুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই। আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 1000 অধিক স্টার্টআপ রয়েছে এবং প্রতি বছর এর সাথে আরও 200 জন করে যুক্ত হচ্ছে। সংখ্যাটি প্রতিদিনই বাড়ছে। এই যে বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে আমরা জানি যে প্রায় 15 লক্ষ মানুষের কর্মসংস্থানও হয়েছে। এই কর্মসংস্থান এবং স্টার্টআপকে এগিয়ে নিতে আসলে আরও কি করা দরকার বা কিভাবে হলে এটি আসলে আমাদের জন্য, দেশের জন্য আসলে মঙ্গল হবে বলে আপনি মনে করেন? জি, আমি প্রথমত মাহফুজ স্যারের সাথে একমত যে আমি জাস্ট যদি আপনাকে একটা এক্সাম্পল বলি, আমি গত সপ্তাহে আমি কোনো একজন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের সাথে একটা মিটিংয়ে গিয়েছিলাম। তো আই ফাউন্ড হিম ভেরি ইন্টারেস্টেড। তো স্যার আমাকে বললেন যে আমি আসলে স্টার্টআপের এই যে মডেলগুলো লাইক যেই ডিফারেন্ট ইনভেস্টমেন্ট টুল, যেমন হচ্ছে সেফ নোট, তারপর হচ্ছে কিভাবে করে আসলে শেয়ার সোয়াপ হয়, আরো যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সেগুলি আমার থেকে জানতে যাচ্ছে, শিখতে যাচ্ছে। তো আমি ওনাকে বিভিন্ন টিউটোরিয়াল দিলাম, স্যার এই টাইপের, এবং ইজ ভেরি ইন্টারেস্টেড। তো আমি থ্যাঙ্কস টু ফার্মস স্যার যে স্যার আসলে জিনিসটাকে খুব প্রপারলি অ্যাড্রেস করেছেন যে আসলেই আমাদের একটা ট্রেনিং দরকার, যে ট্রেনিংটা আসলে আমাদের এই ব্যাংকিং ইকোসিস্টেমে যারা কাজ করবেন তারা যেন আসলে খুব এডুকেটেড হন। তো এই জায়গাটা, এই অ্যান্সারটা আসলে আপনার প্রশ্নের সাথে রিলেটেড, কারণ হচ্ছে যে এখানে দুইটা জিনিসের খুব গ্যাপ। একটা হচ্ছে শুধু স্টার্টআপ তৈরি করলে হবে না, আসলে কোয়ালিটিফুল স্টার্টআপ তৈরি করার ব্যাপার আছে। তো যখন আসলে একটা এই যে 1000 স্টার্টআপ যারা আছে বলছেন প্রতি বছর, মানে প্রতি বছর 200 স্টার্টআপ অ্যাড হচ্ছে, সেখানে দুই ধরনের ফাউন্ডার আছে। এক ধরনের ফাউন্ডার হচ্ছেন তারা রিয়েলি একটা প্রবলেম সলভ করতে চান,
রিয়েলি একটা স্টার্ট আপ বিল্ড করতে চান এবং সেই স্কিল ক্যাপাসিটি তারা আগে নিজেরা গেইন করেছেন এবং তারপর আসছে। আরেক ধরনের ফাউন্ডার আছেন যারা হচ্ছে এটাকে একটা ট্রেন্ড মনে করেন, ও আচ্ছা দ্যার ইজ সামথিং হাইব্রিড গোয়িং অন, আচ্ছা ঠিক আছে স্টার্ট আপ ফাউন্ডার হতে হবে, স্টার্ট আপ ফাউন্ডার ইজ সামথিং কুল থিং, আগে যেটাকে উদ্যোক্তা বলতে হয় সেটাকে স্টার্ট আপ ফাউন্ডার। তো তারা আসছেন, এসে অনেক সময় তারা বিপদে পড়ছেন, ফেল করছেন। তো তারা যখন আবার ফেল করছেন তখন এই যে ইকোসিস্টেমের ব্যাংকার বলেন বা ইনভেস্টার্স বলেন, তাদের কাছে কিন্তু একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে যে আচ্ছা স্টার্ট আপ ফাউন্ডাররা তো আসলে নট সিরিয়াস অ্যাবাউট দেয়ার বিজনেস, দে আর লাইক ডুইং ফান হিয়ার। তো এই জায়গাটায় দুটো জিনিস আমাদের খুব দরকার, যে আসলে স্টার্ট আপ ফাউন্ডার যারা আছে, নতুন উদ্যোক্তা, তাদেরকেও আসলে একটা প্রপার গ্রুমিং দরকার। সেই গ্রুমিংটা আসলে এমন ভাবে করা দরকার যারা আসলে ওই সেক্টরে সাকসেসফুল। হ্যাঁ, আমি যদি বলি শপাপের কথা, আমি যদি বলি চাল ডালের কথা, আমি যদি বলি পাঠাবের কথা, যারা আজকে সাকসেসফুল হয়েছেন, আমি সত্যি কথা বলতে আমি যখন স্টার্ট আপ দিয়েছি আই রিয়েলি লার্ন লট অফ থিং ফ্রম দ্যাম, যেখানে তারা আজকে এত বড় হয়েছে। তো ওই জায়গাটা আসলে এই নতুন ফাউন্ডারদের জন্য সেই প্রপার গ্রুমিং, আমি আবার বলছি প্রচুর ট্রেনিং অ্যারেঞ্জ করছেন, সরকার করছে, প্রাইভেট সেক্টর করছে, সেখানে ট্রেনিং কোয়ালিটি এবং হচ্ছে যে প্রসেসে শেখানো হচ্ছে সেটা আসলে স্টার্ট আপ ফাউন্ডাররা গ্লোবাল স্ট্যান্ডার্ড ফাউন্ডারের জন্য হিসেবে গ্রো করার ক্ষেত্রে আমার মনে হয় না এটা আসলে প্রপার ম্যাটেরিয়ালস আছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি যে আমাদের ইকোসিস্টেমের মধ্যে, সেটা যদি হোক ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এবং আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ার যেমন আরজিএসসি, আমাদের যারা এসিসি থেকে শুরু করে আমাদের যারা পলিসি মেকার আছেন, তাদেরও আসলে যদি একটা প্রপার ট্রেনিং অ্যারেঞ্জ করা যায়, প্রপার গ্রুমিং করা যায়, তাহলে আসলে জিনিসটা হবে যে পুরো ইকোসিস্টেমটা আসলে গ্রো করবে, যেখানে আমরা আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে আসলে কম্পিট করতে পারবো এবং গ্রো করতে পারবো। জাস্ট লাস্ট একটা ছোট্ট নাম্বার বলি যে ইন্ডিয়াতে প্রতি বছর 2 থেকে 3 বিলিয়ন 4 বিলিয়ন ডলার এফডিআই আসে স্টার্ট আপ। পাকিস্তানে 700 মিলিয়ন ডলার আসে, যেখানে বাংলাদেশে 20 মিলিয়ন ডলারের বেশি এফডিআই আসে না, অথবা কিছু বড় বড় স্টার্ট আপ ছাড়া আসলে ওই ধরনের এফডিআই আসছে না। এটাকে আসলে যদি একটা প্রপার প্ল্যানিং এর মধ্যে আনা যায়, আমার মনে হয় যে আমরা উই ক্যান কন্ট্রিবিউট মোর ইন দ্য ইকোনমি ইন রিগার্ডিং এমপ্লয়মেন্ট এন্ড এফডিআই। জনাব মাহমুদুর রহমান, আপনি তো বলেছেন যে প্রশিক্ষণ দরকার, এখানে অনেকগুলো সরকারি বেসরকারি সহযোগিতা দরকার। আসলে যারা স্টার্ট আপে এখন পর্যন্ত স্টাবলিশড হয়েছে বা সফল হয়েছে, তাদের সাথে যারা এখন শুরু করছে, তারা কেন পেরে উঠছে না, বা এই প্রতিবন্ধকতাটা আসলে কোথায়? তো সত্যি কথা বলতে আমরা যারা স্টার্ট আপ ফাউন্ডার বা যারা সাকসেসফুল স্টাবলিশ স্টার্ট আপ ফাউন্ডার, আসলে তাদেরকে এভারেজে আমি যদি বলি 16 থেকে 17 ঘন্টা কাজ করতে হয় প্রতিদিন, তার নিজের বিজনেস, ফরেন ইনভেস্টরদেরকে ম্যানেজ করা, কমপ্লায়েন্স, সবকিছু মিলিয়ে। তো এই জায়গাটা যেটা হয় যে আসলে সত্যি কথা বলতে কি, যে ওই স্টার্ট আপ ফাউন্ডার যে এখন মোটামুটি স্টাবলিশ হয়েছেন, তার জন্য আসলে ওই জায়গায় সময় বের করে নতুন ফাউন্ডারদের জন্য মানে প্রোঅ্যাক্টিভ গ্রুমিং করাটা আসলে সত্যি কথা বলতে খুব চ্যালেঞ্জিং। আমি যদি বলি যে আমি আমার সময় আমি দেখেছি যে আমাকে মানে আমি যদি একটা সিম্পল এক্সাম্পল, কোন একটা স্টার্ট আপ ফাউন্ডার, আমি তাকে বলেছিলাম যে আপনি যখন সকালবেলা মর্নিং ওয়াক করতে যাবেন, আমি তখন আপনার সাথে দেখা করতে। তো মর্নিং ওয়াক করতে করতে উই উইল টক এন্ড উইল লার্ন ফ্রম ইচ আদার, আই উইল লার্ন ফ্রম ইউ। সো এখন জিনিসটা হচ্ছে এই জায়গাটা হয়তো বা আমি অনেক আমার জায়গা থেকে আমি খুব প্রোঅ্যাক্টিভলি পুশ করছিলাম, কিন্তু যখন নতুন যে ফাউন্ডাররা আসছেন 200 করে বা যারা, এই ফাউন্ডাররা যদি এই প্রপার গ্রুমিংটা পেত, সেখানে যদি একটা মধ্যস্থতাকারী হিসেবে কোনো প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট পলিসি হোক, তারা অ্যারেঞ্জ করতো, এবং ওইটার যে টিউটোরিয়ালস গুলো, সেই টিউটোরিয়ালস গুলোকে যদি একটা স্ট্রাকচার ওয়েতে বানানো যেত, যেটা দেখে ওরা শিখতে পারতো, তাহলে আমার কাছে মনে হয় এটা খুব ভালো হতো। কিন্তু আমি যদি দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট করেছিল, আইডিয়া বেশ কিছু ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করেছিল, তো আমি যখন মানে জি, আমার কথা শোনা যাচ্ছে? সরি, আপনি জি, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? ডক্টর মাহফুজ কবির, আপনি তো জানেন যে বাংলাদেশের বিশ্বের যে একটি গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম আছে, সেই তালিকা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অবস্থান 83, অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ ভারতও কিন্তু অনেকটা এগিয়ে আছে, তাদের অবস্থান 19, সেখানে আমরা 83, এবং 71 অবস্থায় আছে হচ্ছে পাকিস্তান। তো এই যে বাংলাদেশের এখনও অনেক দূর আমরা পিছিয়ে আছি, এই পিছিয়ে থাকা থেকে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, কি করলে বা কি ধরনের উদ্যোগ নিলে পরে এই স্টার্ট আপটিকে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি?
হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে গ্লোবালি আমরা অনেকটা পিছিয়ে আছি। এখন বুঝতে হবে যে আমাদের কিন্তু ওইরকম কোনো যে পলিসি, এনভায়রনমেন্ট এবং ফাইন্যান্সিং এই দুটো জায়গাতে কিন্তু তেমন কোনো জায়গা ছিল না আর কি আমাদের, মানে এতদিন আসলে স্টার্ট আপটাকে সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। তো এখন এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকও যে সহযোগিতা করছে, এগিয়ে এসছে, তো এটা কিন্তু একটা বড় রোল প্লে করবে। এখন একটা সিগন্যাল গেল ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে না, এই জায়গাটাতে আমাদের একটা পলিসি এনভায়রনমেন্ট আছে, ফাইন্যান্সিং আছে, এবং এই ব্যাংকগুলো এটা এটা ফাইন্যান্স করবে। তো এখন এই অন্যেরাও কিন্তু তখন এগিয়ে আসবে, মানে ভারতে বা পাকিস্তানে যেরকম করে ইন্টারন্যাশনাল যারা ফাইন্যান্সিং এজেন্সি গুলো আছে বা কেউ যদি ইন্টারেস্টেড হয় তখন ফান্ডিং এর জন্য এগিয়ে আসে। তো এখন কিন্তু একটা জায়গা পাওয়া গেল। আমি মনে করি যে এইটাকে ক্যাপিটালাইজ করতে হবে, করে আমাদের যত দ্রুত সম্ভব, আমি মনে করি যে আগামী কয়েক মাসের ভিতরেই অন্তত এই অন্তর্বর্তী সরকার থাকতে থাকতেই আমাদের পলিসি গুলোকে, এখানে রুলস গুলোকে ঠিকঠাক করে, তারপরে এখানে অন্তত যদি একটা ফেয়ার করতে পারি, যে এটা স্টার্ট আপ ফেয়ার, ইন্টারন্যাশনাল স্টার্ট আপ ফেয়ার করতে পারলে কিন্তু তখন অনেকেই আসবেন। এখন যেরকম দুই একটা জায়গায় তারা ফাইন্যান্স করছেন, তখন কিন্তু লার্জ স্কেলে ফাইন্যান্সিং এর জন্য তখন এগিয়ে আসবে। বড় বড় চ্যারিটেবল অর্গানাইজেশনও আছে যাদের একটা ফাইন্যান্সিং মোডও আছে, তারাও আসতে পারবে এখানে। তো তারপরে ওয়ার্ল্ড ব্যাংক আছে, ওই গ্রুপ, তারাও আসবে। আমি মনে করি যে এইভাবে করে আসলে এই জিনিসটাকে পেট্রোনাইজ করা দরকার। তো এটা করলে তখন কিন্তু আমরা অন্যান্য যারা প্রতিযোগী রয়েছেন তাদের তুলনায় আমরা আরেকটুখানি এটা লেভারেজ পাবো। তো এইভাবে করে আমি মনে করি যে একটা অন্তত পরিকল্পনা দরকার, যে এটা যদি আমরা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম প্ল্যান করি, তাহলে সেই ক্ষেত্রে তখন যেমন ইন্টারন্যাশনাল মেসেজটাও যাবে, আমাদের দেশের ভিতরে যারা আছে তারাও কিন্তু তখন সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে যে না, ঠিক আছে, উই আর রেডি ফর কম্পিটিং ইন দ্য ইন্টারন্যাশনাল স্পেয়ার। তো এইভাবে করে আমরা আমাদের এই জায়গাটাকে আরো সংহত করতে পারবো। আফরোজ কবির, আপনি জানেন যে এই এসএমই বা হচ্ছে স্টার্ট আপে যারা কাজ করে তাদের শুরুটা খুবই মানে অনেকটা যুদ্ধ করে বা হচ্ছে অনেকটা সংগ্রাম করে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এবং সেখানে আমরা যে বিষয়টা তাদের কাছ থেকে সবসময় শুনে থাকি যে তাদের যথেষ্ট ফান্ডের অভাব থাকে, অর্থাৎ আর্থিক সংকুলান না হওয়ার, এই অর্থের যোগান না থাকা, বা একজন উদ্যোক্তা যখন শুরু করতে চায় তার নানান ধরনের প্রতিবন্ধকতা, যার মূলই হচ্ছে অর্থনৈতিক একটা সংকট। এবং সেক্ষেত্রে তারা সবসময় সরকারি বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে তারা ঋণ প্রত্যাশা করেন, কিন্তু সেখানে তাদেরকে নানান জটিলতা পড়তে হয়। তাদের ডকুমেন্টস এবং তাদের জামানতকারী, আমানতকারী, নানান কিছু শর্ত কিন্তু তাদেরকে জুড়ে দেওয়া হয়। এই যে শর্তের জাল, এবং সেই শর্তের জাল ভেদ করে তারা আসলে সেই কাঙ্ক্ষিত যে ফান্ড দরকার সেটি কিন্তু অনেক সময় তারা পায় না। অভিযোগটি কিন্তু স্টার্ট আপ এবং এসএমই খাতের উদ্যোক্তাদের। তো এই জায়গাটা কিভাবে সহজ করা যায় এবং কিভাবে আসলে এদেরকে এই ঋণ দিয়ে এই জায়গাগুলোতে আরও সহজকরণ বিষয়টি সুচারুভাবে করা যায় বলে আপনি মনে করেন? না, এখানে আসলে এখন স্টার্ট আপের জন্য যে পলিসিটা হচ্ছে, মানে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে ফান্ডিং, ওইখানে কিন্তু এই ঝামেলাগুলো নেই। কিন্তু এখনো পর্যন্ত আমাদের যদি ডাউন দ্য লাইন যে যারা আছেন আমাদের এই যে লক্ষ লক্ষ এসএমই উদ্যোক্তা, তারা কিন্তু এই এই সমস্যাটাতেই সবচেয়ে বেশি পড়েন, যে এসএমই ফাউন্ডেশন থেকে যদি সাপোর্ট, মানে টেকনিক্যাল সাপোর্টও যদি হয়, কিন্তু তারপরেও তারা কিন্তু ওই ব্যাংকে গিয়ে ওইটা অর্থটা পান না। তো এখন এই জায়গাটাতে আমি মনে করি যে একটা পরিবর্তনের সুযোগ এসছে, যে যেহেতু বাংলাদেশ ব্যাংক এটা শুরু করছে, তা আমি মনে করি যে যারা অন্যান্য এসএমই ওনার যারা আসলে ওই স্টার্ট আপে যাবেন এরকম প্ল্যান করছেন আর কি, যে ছোট উদ্যোগে শুরু করছেন, তারা যেন ওই জায়গাটাতে এই যে পরিবর্তন আসে, যে প্রত্যেকটা জায়গাতে যে ফাইন্যান্সিং যাতে সহজ হয়, ওইখানে যাতে অডিট রিপোর্ট না লাগে, ওইখানে যাতে এই ফাইন্যান্সিয়াল কমপ্লিকেশন, তারপর আরো নানা রকমের যে পেপার রিকোয়ারমেন্ট, ওগুলো যাতে রিল্যাক্স করা হয়। আমি মনে করি যে এই একটা আমাদের উদাহরণ তৈরি হলো এই স্টার্ট আপ ফান্ডিং দিয়ে। তো এই সব জায়গাতে এটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ তরুণ উদ্যোক্তা তৈরি করা আর কোনো সমস্যা হবে না। তো এটা আমাদের একটু নিশ্চিত করতে হবে, এবং এটার জন্য নতুন করে একটা নীতিমালা তৈরি করতে হবে। এই মুহূর্তে যে এসএমই ঋণ নীতিমালা রয়েছে বাংলাদেশ ব্যাংকের, আমি মনে করি যে সেখানে এই পরিবর্তনটা আসা উচিত, যে এই ধরনের যে ফাইন্যান্সিয়াল যে পেপারস, ওগুলো যাতে রিল্যাক্স করা হয়, এবং এটাই আসলে আমাদের করতে হবে। না করলে কিন্তু আলটিমেটলি আমাদের এই যে এসএমই খাতের যে কর্মসংস্থান বা এখানে যে এই নতুন নতুন যে আইডিয়া আসা, সেগুলো বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ। মাহমুদুর রহমান, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের দেশে যারা স্টার্ট আপ চালু করেছে বা এখন পর্যন্ত যারা সফল হয়েছে, আসলে এই সফলতার চিত্রটা কি? যদি আমরা বৈশ্বিকভাবে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চাই, সেখানে আসলে আমাদের এখন পর্যন্ত সফলতাটা কতটুকু? তো প্রথমত আসলে সফলতা দেখানোর কিছু প্যারামিটার আছে, কিছু উপায় আছে। হ্যাঁ, তো আমি প্রথম যদি বলি, বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসছে লোন দেওয়ার ক্ষেত্রে।
কিন্তু এই জায়গার মধ্যে আমাদের এখন একটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে এসএসসির কাছ থেকে, স্টক এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে। কারণ গ্লোবাল স্ট্যান্ডার্ডে একটা স্টার্টআপের প্রথম সফলতা হচ্ছে সেখান থেকে যারা বিনিয়োগ করেছেন তারা কত ভালো দামে সেই কোম্পানি থেকে এক্সিট পেয়েছে, বিকজ ওই কোম্পানিটা গ্রো করেছে, সে 100 টাকা দিয়ে 500 টাকা তার শেয়ার ভ্যালু হয়েছে এবং সে শেয়ার বিক্রি করে সে ওখান থেকে এক্সিট পেয়েছে। তখন তার কাছে মনে হয় যে এই দেশে বা এই দেশের কোম্পানিগুলোতে ইনভেস্ট করা অ্যাট্রাকটিভ, বিকজ এই কোম্পানিগুলো গ্রো করছে। এখন আমি যদি বলি যে সফলতা প্যারামিটারের জন্য প্রথম, মানে যদি আমি ইনভেস্টর এন্ডের জায়গা থেকে বলি, সেই ইনভেস্টর এন্ডের জায়গা থেকে যদি আপনি দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো স্টার্টআপ আইপিওতে যেতে পারেনি, এসএসসিতে এনলিস্টেড হতে পারেনি। সে একই কিন্তু সমস্যা। এসএসসির ফ্রেমওয়ার্কের মধ্যে স্টার্টআপের ডেফিনেশন, কিভাবে স্টার্টআপ আইপিওতে যাবে, কিভাবে করে করবে, সেইটা কিন্তু আসলে এখনো নাই। তো বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসছে, এসএসসি যদি এগিয়ে আসে আমরা খুব মানে আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন হবে। তখন আপনারা একটা বড় সাকসেসের প্যারামিটার আপনারা চোখ দিয়ে দেখতে পারবেন যে এই স্টার্টআপ কিভাবে বাংলাদেশের স্টক মার্কেটে কন্ট্রিবিউট করছে, সাথে ফরেন ইনভেস্টররা যখন এক্সিট পাচ্ছে তারা যখন আরো বেশি ইনভেস্ট করবে, সেই জায়গায় একটা বড় অ্যাচিভমেন্ট স্টার্টআপের প্যারামিটার দেখা যাবে। সেটা হচ্ছে যে স্টার্টআপ আসলে কত বেশি ইনভেস্টমেন্ট আনতে পারছে এবং সেটা আসলে তারা করতে পারছে। এটা হচ্ছে একটা প্যারামিটার। সেকেন্ড যে প্যারামিটার, যেটা আমি যদি বলতে চাই যে আসলে মানে মানুষের লাইফে কত চেঞ্জ আনতে পারছে। আমি যদি ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়াতে গ্রসারি ডেলিভারি হয় 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, ইন্ডিয়াতে স্টুডেন্টরা এখন খুবই কমই কোচিং সেন্টারে বা ইন পার্সন ক্লাস করতে যায়, তারা সবাই এখন আসলে অনলাইনে কোচিং করছে, অনলাইনে পড়ছে। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে। তো আমরা আসলে ওই জায়গাটাতেই আসলে অ্যাজ এ স্টার্টআপ আমরা আসলে বাংলাদেশের ইকোনমিতে ওই জায়গাটাতে আগাতে চাই, যেখানে আমরা এখন 24 আওয়ার্স গ্রসারি ডেলিভারি দিচ্ছি, সেটা কিভাবে ইন্ডিয়ার মতো 10 মিনিটে আমরা আসতে পারি। আমাদের হেলথ সেক্টর আসলে আমরা গ্রামের বসার সেই যে গ্রামের একজন অধিবাসী, গ্রামের একজন মানুষ, সে কিভাবে মেডিকেল সেক্টরে অ্যাক্সেস পেতে চায়, সেই জায়গাটা সফলতার জন্য আসলে আমাদের এখন আসলে অনেক দূর করা বাকি। কারণ আমাদের স্টার্টআপ গুলো এখন আসলে আরবান সেন্ট্রিক, আমরা এখন আসলে গ্রামের রুরাল পিপলদেরকে এখন ওইভাবে সার্ভিসের আন্ডারে আনতে পারিনি, যেখানে আসলে দেশের বাইরের স্টার্টআপ গুলো খুবই রিমোটলি এবং পুরো কমিউনিটিকে আসলে সার্ভ করছে। জি, ধন্যবাদ জনাব মাহফুজ কবির। আপনি জানেন উনি যেমন মাহমুদুর রহমান বলছিলেন যে এখানে বিনিয়োগের দরকার, অর্থাৎ দেশি বিদেশি বিনিয়োগ দরকার। বিদেশি বিনিয়োগের তো একটি চ্যালেঞ্জ আমাদের আছে, বিশেষ করে আমরা কিন্তু অনেকদিন ধরে একটা বিনিয়োগ খরার মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে স্টার্টআপের খাতে বিনিয়োগের সম্ভাবনা, বিশেষ করে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কতটুকু আছে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি মনে করি যে এখানে কিন্তু এই যে ট্রেডিশনাল যে এফডিআই, সেইভাবে এটাকে দেখলে চলবে না। তার কারণে ট্রেডিশনাল এফডিআই ওইখানে জমি কিনতে হয়, তারপরে যে বিডার মাধ্যমে যে রেজিস্ট্রেশন এটসেট্রা, তারপরে একটা জায়গাতে অ্যাপ্লাই করলে সেখানে 60-65 জায়গা থেকে পারমিশন লাগে। ওই রকম কিন্তু ঝামেলা নেই। এখানে অলরেডি একটা আইডিয়া আছে, সে কিছুটা কাজ করেছে তো, এবং কিছুটা সাকসেসফুল হয়েছে মানে অ্যাজ পাইলটিং। তো তখন কিন্তু অলরেডি আমাদের সামনে কতগুলো ট্যানজিবল রেজাল্ট আছে। এর মানে এই নয় যে একটা নতুন করে একটা ফার্ম তৈরি করতে হবে কোনো একটা জায়গা কিনে। তো সুতরাং এই জায়গাটাতে খুব সহজেই যদি আমাদের রেগুলেটরি এনভায়রনমেন্টটা ভালো থাকে, কোনো রকম ঝামেলা যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন বাইরে থেকে এখানে ফান্ড নিয়ে আসাটা অনেক সহজ। তা আমি মনে করি যে এই জায়গাটাতে এই রেগুলেটরি যে ব্যারিয়ারগুলো আছে সেগুলোকে যতটা সম্ভব রিল্যাক্স করতে হবে। এগুলো যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো এফডিআই এর জন্য যেগুলো প্রযোজ্য, সেগুলোকে টোটালি বাদ দিয়ে স্টার্টআপের জন্য আলাদা করে আর কি যে ফাইন্যান্সিং পলিসি, যেটা ইন্টারন্যাশনাল যদি ফাইন্যান্স আসে, তাহলে সেক্ষেত্রে ওটা করতে পারলে আমি মনে করি এখানে মানে 80% বাধা দূর হয়ে যাবে। তো তখন কিন্তু সবাই ইন্টারেস্টেড হবে না, ঠিক আছে আমি ওই জায়গাতে একটা বড় রকমের ঝামেলা আছে, ওইখানে রিপ্যাট্রিয়েশনের সমস্যা, আমি যাবো না, আমি স্টার্টআপে ফাইন্যান্স করি। তো এই জিনিসটা আমাদের করতে হবে। আর একই সঙ্গে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে আমি বলবো যে বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক, তারপরে এআইআইবি, অনেকের কাছে তো আমরা নিচ্ছি। তো এই এই সহায়তাটা যদি আমরা স্টার্টআপ গ্রো করার ক্ষেত্রে হেল্প ইউজ করতে পারি, এটা ভালো হবে। জাতিসংঘ রয়েছে, তারপরে ওইসিডি যে রয়েছে, তাদের কাছ থেকে আমাদের যতটুকু সম্ভব অ্যাগ্রেসিভলি আমাদের যেতে হবে। তো ওই জায়গা থেকে নিয়ে আসতে পারলে আমি মনে করি যে তখন অনেকটাই ইন্টারেস্টেড হবে। তখন কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট থেকেও অনেকেই চলে আসবে যে এখানে ফাইন্যান্স করতে। তো আমি মনে করি যে এই জায়গাগুলো এক্সপ্লোর করাটা এখন খুবই ইম্পর্টেন্ট। মাহফুজ কবির, ভারত আমাদের থেকে অনেকটাই এগিয়ে আছে, তারা 19-এ, আমরা 83-তে। এই যে একটি বড় পার্থক্য তাদের সাথে, এই পার্থক্য কমানোর জন্য কি পরামর্শ আছে আপনাদের?
মানে এই জায়গাটাতে আমি মনে করি যে যেহেতু শুরু হয়ে গেছে, যে আমাদের তো একদিন তো রিকগনিশন ছিল না, ফান্ডিং ছিল না, তো এখন এইটাকে যতটা সম্ভব প্রচার করতে হবে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই জায়গাটাতে, আপনারা আসেন, আপনারা ফাইন্যান্স করেন, এখানে আমাদেরকে ডেভেলপ করার জন্য হেল্প করেন। তো এইটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশের অনেক বন্ধু আছে আন্তর্জাতিক পরিসরে। আর আমাদের আর একটা বিষয় আছে যেটা, সেটা হলো যে ওই আমাদের ডায়াসপোরা এখানে কিন্তু অনেক হেল্প করতে পারে। তো তারা যদি এখানে এগিয়ে আসে, তারা নিজেরাও যেখানে এখানে স্থায়ী হয়ে গেছেন যে সমস্ত দেশে, তাদের সঙ্গে ওই দেশের কোম্পানিগুলোর সঙ্গে জয়েন্টলি যদি এখানে ইনভেস্ট করার জন্য আসেন, তো এই জায়গার জন্য আমাদের একটু আপিল দরকার। আমি মনে করি যে এখন এই জায়গাটাতে প্রচার চলতে হবে, মানে এটা জানাতে হবে সবাইকে যে আমরা এগিয়ে আসছি, তো সবাই যেন এখানে যার যার জায়গা থেকে যেন আসে। ইউনিভার্সিটিগুলো আসতে পারে এখানে, যে নতুন নতুন বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যে সমস্ত ফার্মগুলো আছে, তারা হয়তো মেডিসিনে কাজ করার চেষ্টা করছেন বা অন্য কোনো কিছুতে, তো সেখানে ইউনিভার্সিটি অ্যাজ এ পার্টনার যদি এগিয়ে আসে, আমি মনে করি যে বিভিন্ন ধরনের ফান্ডিং এর সোর্স থেকে আমাদেরকে এখন এই ফান্ড হান্ডিং করতে হবে। আর বিদেশিদেরকেও সহায়তা করতে হবে এখানে এসে। তো এইভাবে করতে পারলে তখন কিন্তু এই ভারত যে বিভিন্ন জায়গা থেকে তারা এই ফান্ডের জন্য চেষ্টা করে, তো তারা কি করেছে সেটা দেখে আমরা যেন এই জায়গাতে গিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে এই জটিলতাগুলো অবসানো যেমন সম্ভব, একই সঙ্গে আমরা আন্তর্জাতিকভাবে এগিয়ে যেতে পারবো। মাহফুজ কবির, আরেকটা বিষয় আপনি যদি যুক্ত করেন যে আমাদের তো এই ক্ষেত্রে এই খাতে ইতিমধ্যে প্রায় 15 লক্ষ মানুষের কর্মসংস্থান কিন্তু হয়েছে। এই যে কর্মসংস্থানের বড় একটি জায়গা তৈরি হয়েছে, এটি হয়তো দিনে দিনে আরও বাড়বে। এখানে আসলে আমাদের প্রবৃদ্ধিতে কি ভূমিকা রাখতে পারে এই খাত? আপনাদের বিশ্লেষণ কি বলছে? না, এখানে যথেষ্ট সম্ভাবনা আছে। মানে এখন তো তরুণরাই আসলে ঠিক করবেন যে দেশ কোন দিকে যাবে। তো আমি মনে করি যে তারা প্রস্তুত। আমরা আসলে একদিন দিতে পারছিলাম না কোনো টাকা, তো এটা আমাদের ব্যর্থতা। আমি বলবো যে এটা আরো আগে শুরু করা যেতে পারতো। তো এখন যেহেতু শুরু করেছি, এটা একটা গুড স্টার্ট। আমি মনে করি যে এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার একা পারবে না, ঠিক আছে। তো এখানে পার্টনার লাগবে। তো সুতরাং আমি মনে করি যে আমরা এমন ভাবে মেসেজ দিব সবাইকে যে ঠিক আছে, এটা একটা ভালো জায়গা, সম্ভাবনাময় জায়গা। তো এখানে যেন অনেকেই এগিয়ে আসে, যাতে আচ্ছা, ওই গেস্টকে আরেক সেকেন্ড দিব, 30 সেকেন্ড। হ্যাঁ, তো এইভাবে করতে পারলে আমি মনে করি যে যেহেতু আমরা শুরু করেছি, আমি মনে করি যে এটাকে এখন সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যেন কোনো আর্টিফিশিয়াল ব্যারিয়ার তৈরি না করি। তো সেই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। জি, ধন্যবাদ। আমরা শেষ প্রশ্নটি করতে চাই জনাব মাহমুদুর রহমানের কাছে। মাহমুদুর রহমান, আপনি যদি জাস্ট 1 মিনিটে বলতেন যে আসলে আপনারা এই কি চান, মানে স্পেসিফিক কোন জায়গাটাতে ফোকাস করলে আপনারা আপনাদের খাতের জন্য ভালো হয়? আমরা মানে আমি যদি বলি যে আমরা কোন জায়গাটাতে যদি আমাদের ফোকাস করার জন্য যদি বলি, সেটা হচ্ছে আমরা একটা জায়গায় বলি যে ব্যবসা করার জন্য যতগুলো জায়গা আছে, সেটা এনবিআর, জেএসসি, এসএসসি, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আদার্স ব্যাংক, এই প্রতিটা জায়গাতে আমরা আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডের যে পলিসি আছে, যেখানে আসলে স্টার্ট আপকে যেই পলিসিতে কন্ট্রোল করা হয়, যে পলিসিতে মনিটর করা হয়, এবং অলসো স্যার যেটা বলেছেন ইউনিভার্সিটির কথা, যে সেই জায়গাগুলোতে, যেই জায়গাতে ইউনিভার্সিটি গুলোতে তাদের স্টুডেন্টদেরকে যেভাবে করে গ্রুম করানো হয় টু ওয়ার্ক ফর স্টার্ট আপ, সেটা হতে পারে গুড ইন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অ্যাজ এ গুড ইন লাইক ডিপ টেক এক্সপার্ট, টেক এক্সপার্ট, সেই জায়গা থেকে আসলে আমাদের যদি স্ট্রাকচার হয়, তাহলে আমার মনে হয় যে স্টার্ট আপ মানে 10 টাইমস গ্রো করার সুযোগ আছে বাংলাদেশে, এত বড় একটা মার্কেট হিসেবে। ধন্যবাদ। এর মধ্যে দিয়ে শেষ করছি আমাদের আজকের স্টার্টআপের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে যে আলোচনা, সেই আলোচনা পর্ব। আমাদের সাথে যুক্ত ছিলেন মাহমুদুর রহমান এবং অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠান টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর টেকসই ব্যাংকিং কার্যক্রম, সবুজ অর্থায়ন ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত 2024 সালের সাস্টেনেবল ফাইন্যান্স রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। শীর্ষে থাকা 10 ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, স্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স।
প্রযুক্তি খাতে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। ইন্টারনেটের গতি বাড়িয়ে দাম কমানোর পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসছে নতুন আইন। বুধবার ঢাকায় এক প্রযুক্তি সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। কেউ নিয়ে এসেছে রোবট, কেউ নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি রোভার, আবার নিজস্ব ডিজাইনের সেমিকন্ডাক্টর। বুধবার সকালে ঢাকার আগারগাঁওয়ে উদ্বোধন করা হয় 2 দিনব্যাপী দেশের প্রথম বিয়ার সামিট ও জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম। বিশ্ব ব্যাংকের সহায়তায় আইসিটি বিভাগ এর আয়োজন করে। I think it's getting very exciting right now in terms of semiconductor industry, right? Obstacles right now, of course, talent development is one. This is kind of dream come true. We have done this first time in Bangladesh. বাংলাদেশ এইচ এ নেশন অফ ইনোভেশন প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রযুক্তি সম্মেলন দেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি ও রোবোটিক্স শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। This is the first step of our journey to go forward. এই সম্মেলন শেষে আইসিটি টাওয়ারে জুলাই বিপ্লব বিষয়ক এক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রযুক্তি খাতে বেশ কিছু মৌলিক পরিবর্তনের সূচনা করেছে বলে মন্তব্য করেন তিনি। একটা ন্যাশনাল ডেটা গভর্নেন্স এবং ইন্টারঅপারেবিলিটি অথরিটি তৈরি করার চেষ্টা করছি। ইন্টারনেট শাটডাউন সংক্রান্ত টেলিযোগাযোগের যে আইনটা আছে সেই আইন নিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। এনটিএমসির বিষয়ে আমরা চেষ্টা করব একটা গ্রহণযোগ্য সমাধানের মধ্যে আসতে, যাতে পরবর্তী রাজনৈতিক সরকার এই টুলগুলোকে, প্রযুক্তির এই টুলগুলোকে অ্যাবিউজ করতে না পারে। সেমিনারে শহীদ আবু সাইদ সহ অন্যদের স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিরতির। ফিরব শেয়ার বাজার ও মুদ্রা বাজারের খবর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। দর্শক, আজকের পুঁজিবাজারের অবস্থা আমরা জেনে নিতে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান 3টি সূচকেই আজকে ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসসি ইন্ডেক্সে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 2.9 বেড়ে অবস্থান করছে, এবং একই সাথে ডিএসসি ইন্ডেক্স সরিয়া ভিত্তিক সেটি 10.3, এবং ডিএসসি 30 সেটি এই মুহূর্তে অবস্থান করছে 15.72। এছাড়া আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 5,081 কোটি টাকা, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আজকে অনেকগুলো কোম্পানির দর বেড়েছে। সেখানে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 213টি কোম্পানির দাম বৃদ্ধি, শেয়ার বাজারের দাম বৃদ্ধি পেয়েছে, শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। একই সাথে কমেছে 115টি, এবং অপরিবর্তিত আছে 66টি কোম্পানির শেয়ারের দাম। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি গত কয়েকদিন ধরে শেয়ার বাজারের দাম ভালো। এবারে জানিয়ে দিতে চাই মুদ্রার বিনিময় মূল্য। আজকে এখন পর্যন্ত আমরা যেই তথ্য পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে মার্কিন ডলার 122 টাকা, যেটি বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো বিক্রি হচ্ছে 140 টাকায়, এবং ক্রয় দাম 135 টাকা। পাউন্ড ক্রয় হচ্ছে 155 টাকায়, বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান 15.50 এবং বিক্রি হচ্ছে 17.30 টাকায়। সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকায় এবং ক্রয় হচ্ছে 30 টাকায়। ভারতীয় রুপি ক্রয় 1.38 এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সা। এই ছিল মুদ্রা বাজারের আপডেট। আজ বৃহস্পতিবার দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের 60তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও ক্রেতা সাধারণকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভির ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আয়োজনে থাকছে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোস্টার ঝুলানো, আলোকসজ্জা এবং আলোচনা সভা। দর্শক, এবার জানিয়ে দেব স্বর্ণ রূপার দাম।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি গ্রাম প্রতি ভরি স্বর্ণ আজকের বাজারে 22 ক্যারেট যেটি সেটির দাম আছে 1,70,000 টাকা, 21 ক্যারেটের দাম আছে 1,62,000, 18 ক্যারেটের দাম আছে 1,39,000 এবং সনাতন স্বর্ণের দাম আজকের বাজারে দেখা যাচ্ছে যে 1,15,000 টাকা। এরপর আমরা জেনে নেব রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি আজকে 22 ক্যারেটের রূপা আছে 2,811 টাকা, 21 ক্যারেটের রূপার দাম আছে 2,683 টাকা, 18 ক্যারেটের রূপার দাম আছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম আছে 1,726 টাকা। যাচ্ছি একটি বিরতিতে, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। নাটোরের চক বৈদ্যনাথ চামড়া মোকামে নেই ক্রেতা। দেশের বিভিন্ন জেলা থেকে লবণ দেওয়া চামড়া বিক্রি করতে এসে বিপাকে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের অর্ধেক মূল্যও পাচ্ছেন না তারা। এমন পরিস্থিতির জন্য ব্যবসায়ীরা দুষছেন পাইকার ট্যানারি মালিক সিন্ডিকেটকে। প্রশাসনের তদারকি না থাকার অভিযোগ তাদের। নাসিমউদ্দিন নাসিমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদের মাস পেরুলেও এখনো চামড়া নিয়ে ঘুরছেন পাইকাররা। নাটোরের মোকামে এখন তা প্রতিদিনের চিত্রে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট করে ট্যানারি মালিকরা চামড়া কিনছেন না, কারসাজি করে দরপতন চেষ্টার অভিযোগও তাদের। 50 টাকা ফুট কেনা এখন নিতেছে 30 টাকা ফুট, খালি বাসপিকা এরিয়া। যে চামড়ার দাম পাচ্ছি তাতে আমার পুঁজি থাকবে না, পুঁজি হাফ হয়ে যাবে। আবার সঠিক পদ্ধতি না জানায় লবণ দেয়া হলেও নষ্ট হচ্ছে চামড়া, এতে বিপাকে ছোট আড়তদাররা। পাশাপাশি চামড়া সমিতির ট্রাক না দেয়ায় ঢাকায় পাঠাতে পারছেন না বলেও অভিযোগ তাদের। আঙ্গুল তুলেছেন প্রশাসনের বিরুদ্ধেও। ওদের টাকা পয়সা, ওদের ঠিকই ইনকাম সোর্স আছে, সরকার ওদেরকে সহযোগিতা করতেছে। মাঠ পর্যায়ের লোকে কতটুকু সহযোগিতা করতেছে? সরকার যে ঈদের আগে একটা রেট দেয়, কেন দেয়? যদি সেই রেট অনুযায়ী তারা চামড়া কিনতে ব্যাপারীর কাছে না পারে। অন্যদিকে ট্যানারি মালিকদের প্রতিনিধিরা বলছেন, বিদেশি ক্রেতারা দাম না দেয়ায় সরকার নির্ধারিত মূল্য মানতে পারছেন না তারা। আগে তো আমাদের বিক্রয়ের জায়গায় ওই রেটটা হইতে হবে, তারপরেই না আমরা এখান থেকে ওই রেটে কিনতে পারবো, তাই না? সরকার আগে আমাদেরকে বিক্রির জায়গাটা ঠিক করে দেখ। আর ট্রাক সরবরাহ নিয়ে পাইকারদের অভিযোগ অস্বীকার করেন নাটোর চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা। গাড়ি তো দিচ্ছি না, এটা ঠিক না। আজকে ধরুন গাড়ি দিচ্ছে, গতকালকে ধরুন 6টা গাড়ি লোড হয়েছে, আজকেও মনে করেন 5টা গাড়ি লোড হচ্ছে। আমরা গাড়ি তো আমরা চেষ্টা করছি। বিগত সরকারের সময় বিভিন্ন ট্যানারি মালিকরা একটা ঈদ পারচেজ লোন পেয়ে থাকেন। তো আমরা যেটা শুনতে পেয়েছি যে বর্তমান সরকার সময় সেই অনুপাতে লোন তারা পান নাই। এদিকে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিনিয়ত মনিটরিং চলছে, বিসিক মনিটর করছে। আমরা এই ক্ষেত্রে তাদের পাশে সবসময় আছি জেলা প্রশাসন নাটোরের পক্ষ থেকে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় 40 জেলার চামড়া আসে নাটোরের মোকামে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁর রানীনগরের সফল নারী উদ্যোক্তার নাম সানজিদা পারভিন। তিনি কেঁচো চাষের মাধ্যমে জৈব সার তৈরি করে সফল। কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের। কৃষি বিভাগ বলছে, চাহিদা থাকায় উদ্যোক্তারা যেমন লাভবান হচ্ছেন, তেমনি কম দামে জমিতে জৈব সার ব্যবহার করে উপকৃত হচ্ছেন কৃষক। নওগাঁ থেকে বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বামী অসুস্থ হওয়ার পর সংসার চালানো নিয়ে দিশেহারা হয়ে পড়েন নওগাঁর রানীনগরের সানজিদা। এনজিও থেকে অর্থ সহায়তা ও প্রশিক্ষণ নিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি শুরু করেন তিনি। প্রথমে তিনি 30টি চারি নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে আরো 30টি হাউজে জৈব সার তৈরি করছেন। প্রতি মাসে কমপক্ষে 5 মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে। মাসে আয় করছেন 20 থেকে 25,000 টাকা। 30টা আমার চারি করলাম প্রথম, তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমি প্রায় 30টা তো মানে হাউস করছি এবং হাউস থেকে আমি প্রতি মাসে প্রায় 4-5 টন ভার্মি কম্পোস্ট সার আমি উৎপাদন করি। প্রথমে নিজের 5টি গরুর গোবর দিয়ে শুরু করলেও বর্তমানে আশেপাশের গৃহস্থের বাড়ি থেকে 30 টাকা বস্তা প্রতি গোবর ক্রয় করেন। কর্মসংস্থানও তৈরি হয়েছে বেশ কয়েকজন নারীর।
সানিদা আপার ভার্মি কম্পোস্টে আমি কাজ করি, সানিদা আপার সব কাজে আমি সাহায্য করে দিই। তারপরে আমার সঞ্জিদা আপা আমাকে বললো আমি ভার্মি কম্পোস্ট করছি, এখানে আমার গোবর আমার কাছে বিক্রি করে, সেই জায়গায় আমি গোবর 30 টাকা বস্তা আমি বিক্রি করি। কৃষি বিভাগ বলছে এই প্রকল্পে উদ্যোক্তারা যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে কৃষকরা কম দামে জৈব সার ব্যবহার করে উপকৃত হচ্ছে। জৈব সারের বাজার সম্প্রসারণে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এই ধরনের উদ্যোক্তা কৃষকদেরকে ভার্মি কম্পোস্ট উৎপাদনের যে কারিগরি সহযোগিতা, সেই সহযোগিতা দিয়ে আসছি। আশা করছি যে ভার্মি কম্পোস্ট আগামীতে আরো বেশি সম্প্রসারণ। প্রতি কেজি ভার্মি কম্পোস্ট 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা, অন্যদিকে চীনের বিশাল বাজার, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার এক কঠিন পরীক্ষার মুখে এনভিয়া। বেজিং সফরে এসে চীনা প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর ভূয়সী প্রশংসা করলেন সিইও জেনসেন হুয়াং। মার্কিন সবুজ সংকেত মেলার পরেই চীনে নিজেদের জনপ্রিয় S20 চিপ পুনরায় বিক্রির অনুমোদন পেয়েছে এই কোম্পানি। চলতি সপ্তাহেই বেইজিংয়ে একটি সাপ্লাই চেইন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং। এ সময় তিনি চীনের ডিপসিক ও আলিবাবার মতো প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে চমৎকার প্রযুক্তি বলে আখ্যা দেন। হুয়াং বলেন, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রযুক্তি বাজার এবং এটি খুব দ্রুত বাড়ছে। এখানকার গ্রাহকরা খুবই গতিশীল ও উদ্ভাবনী। আমরা তাদের পরিষেবা দিতে চাই। প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের মধ্যেই এই বছর এটা হুয়াং এর তৃতীয় চীন সফর। এনভিডিয়া জানিয়েছে চীনে তাদের H20 চিপ বিক্রি করতে লাগবে মার্কিন সরকারের অনুমতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল আজকের বিজনেস আওয়ার। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।